গুপ্তরা আবার মাথা চারা দিয়ে উঠছে, আবার বলছে এই গুপ্তরা 71 সনেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল। তার মানে উনি কি বাকি রাখলেন বলার? এইটার প্রতিবাদ যখন শিবিরের ছেলেরা করতে গেছে, জামাতের শিবির করতে গেছে, তখন রাজনৈতিক শক্তিগুলো সরকারি ক্ষমতার জোরে ঝাঁপায়া পড়ছে। আমরা গত 17 বছরে ঝাঁপায়া পড়া দেখি নাই। তানে আলম অপু নামে একটা ছেলে আছে না, ওই যে গ্রেপ্তার হয়েছিল গুলশানের ঘটনায়, হ্যাঁ, সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তার বউয়ের কাছ থেকে আসিফ মাহমুদের পক্ষে স্টেটমেন্ট নেওয়ার জন্য তাকে দিনের পরে দিন একটা নির্দিষ্ট বাড়িতে আটকে রাখা হয়েছিল। আসিফ মাহমুদ সরকারের ক্ষমতা ব্যবহার করে আটকে রেখেছিল। হ্যাঁ, মানে এই সবগুলো এই আলাদা কিছু না, বুঝছেন? আল্লাহ তাদেরকে একটু সম্মান দিয়েছিল, এই সম্মানটাকে না এরা এরা কাজে না লাগিয়ে জাস্ট এরা মিস ইউজ করেছে। মিস ইউজ, ওয়েস্টিন হোটেলে থেকেছে একজনকে নিয়ে, বিয়ে করেছে আরেকজনকে নিয়ে। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হলো তারা মবের শিকার হয়েছে। আমরা আগামীতে মবের শিকার হতে চাই, কোনো অবস্থাতে আমরা মব সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে শিবির জামাত ইসলাম মব সৃষ্টি করবে না। তবে এইভাবে বলেন না, সেই কয়েকদিন আগেও এরা মব সৃষ্টি করে একটা মহিলাকে হেনস্থা করলো, একটা ছাত্রী মিত্রীকে। আমরা এটা করি নাই, এখনো করবো না, আগামী বছরও করবো না। আমরা মবের শিকার হবো। এইভাবে চোখের উপর মিথ্যা কথা বলছে। আপনি এইভাবে মিথ্যা বলতে পারেন না, এইভাবে মিথ্যা বলতে পারেন না, কোনো মিথ্যা। জুবায়ের মোসাদ্দেকের প্রশংসা করছেন না, প্রশংসা করছেন না, এই ছেলে দুটাই। সে গুপ্ত বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে, যারা 71 সনেও যাদের বাংলাদেশের বিরুদ্ধে লড়ার বা দাঁড়ানোর কথা ছিল, তার মানে গুপ্ত কারা প্রকাশ হয়ে গেল। আজকে যে মবের ঘটনা ঘটেছে জুবায়ের মোসাদ্দেকের উপরে, জুবায়ের একটা ফেসবুকে পোস্ট করেছে যে সবাই শাহবাগে আছেন। আমার প্রশ্ন হলো, তার শাহবাগে আসার আহ্বান এটার আগে মব সৃষ্টি হয়েছে তার উপরে, নাকি এই ফেসবুকে পোস্ট করার পরে? সে সবাইকে শাহবাগে আসার আহ্বান জানিয়েছে কেন? কোন একটা মব সৃষ্টি করার জন্য। তো মব সৃষ্টি করার জন্য শাহবাগে আহ্বান করে নিজেই মবের সৃষ্টি হয়েছে। এখানে আপনি যে প্রশ্ন করেছেন যে কয়েকদিন আগে একজন নারীর উপরে মব সৃষ্টি হয়েছে কেন, সে 7 মার্চের ভাষণ বাজিয়েছে, তো কোনটাকে আমরা বৈধ বলতে পারি? কিন্তু এই দুটার মধ্যে কোনটাকে বৈধ বলতে পারি তার চেয়ে গুরুত্বপূর্ণ, এই জুবায়ের নামে যে ছেলেটা আজকে সাধারণ শিক্ষার্থীদের হাতে মার খাইলো, সে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে, তার বয়স আখতারুজ্জামান স্যারের চেয়ে কম হবে বা বেশি হবে জানি না, তবে একই রকম হবে, সেই শিক্ষককে আপনার হলো চটকাচ্ছে, গায়ে আপনার হলো কাপড় দিয়ে বাঁধে, গলায় বাঁধার চেষ্টা করতেছে বারবার। এই ছেলেটাই, এই ছেলেটাই, ঠিক আছে? এবং এই জুবায়ের, এই মোসাদ্দেক, তারা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কেন পরিচিত হলো, কিভাবে পরিচিত হলো? সেটাই কি জুলাই গণ অভ্যুত্থানের সাহসী ভূমিকার কারণে, নাকি জুলাই গণ অভ্যুত্থানের পরে বিবিধ মব কালচারের কারণে? তাদের পরিচয়টা কোথা থেকে? ঠিক একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তারা দল বেঁধে শিক্ষকদের মবের শিকার করেছে। প্রত্যেক দিন মব শিকার করতে করতে আজকে নিজেই মবের শিকার হয়েছে। আমি যেই বিষয়গুলো দেখলাম যে সমষ্টিকভাবে সবাই মব করার চেষ্টা করছিল, নাকি ছাত্র দলে যারা সিনিয়র নেতারা ছিল তারা সেখান থেকে উদ্ধারের চেষ্টা করছিল। আজকে যদি তারা সেখান থেকে উদ্ধার না করতো, তাহলে এই আপনার হলো মোসাদ্দেক বলেন, এই জুবায়ের বলেন, যারা প্রত্যেক দিন মব করে করে মজা পেয়ে গেছে, হ্যাঁ, যে বিষয়টা এরকম যে বাচ্চা ছেলে যেরকম বায়না করে না, বায়না করে হাত পা ছুটে কান্নাকাটি করে যে আমাকে এটা দাও, আমাকে এটা দাও, দিতে হবে। তো এদের কাছে রাজনীতিটা, ছাত্র রাজনীতিটা এরকম হাত পা ছুটে কান্নাকাটি করার মতো, যে এটা ওদের মতো করে কেন হচ্ছে না, ওদের মতো করে কেন হচ্ছে না। বাট এরা খুবই নিউ রাজনীতির এই মাঠে। আপনি যেখানে বলেছেন যে গুপ্ত রাজনীতির কথা বলেন, যে গুপ্ত রাজনীতিতে তাদের সম্পৃক্ত দেখা যাচ্ছে বিগত সময়ে বিভিন্ন অপরাধের। খুব সুনির্দিষ্ট করে পয়েন্ট বলি, তো এটা হলো শেখ হাসিনার সময়ে আবরার ফাহাদ খুন হলো, সেই সময় একটা নিউজ হয়েছিল যে আবরার ফাহাদের খুনিরা, তাদের পারিবারিক পরিচয় হলো জামাত।
তারা জামাত পরিবারের সদস্য। এইবার আসেন, সেই সময়ে নিউজ হওয়ার পরে আমরা সবাই বললাম, যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় আছে, সেহেতু অবশ্যই শেখ হাসিনার সময়ে এই নিউজটা ফেক নিউজ এবং এটা পেইড নিউজ। শেখ হাসিনা বাঁচার জন্য আবরার ফাহাদের খুনিদেরকে জামাত পরিবারের সদস্যদের পরিচয় দিচ্ছে। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম? জামাত শিবিরের সহযোগিতায় জেলখানা থেকে এই আবরার ফাহাদের খুনিদের একজন পালালো। আরো কি দেখলাম? জামাতের আইনজীবীরা আবরার ফাহাদের 7 খুনিকে, আমি সংখ্যায় স্পষ্ট করে বলছি, 7 খুনিকে বাঁচানোর জন্য তাদের পক্ষে আইনি লড়াই লড়লো। তাহলে শেখ হাসিনার সময়ে আবরার ফাহাদের খুনিদের বিষয়ে যে নিউজটা হয়েছিল যে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জামাত, সেই কারণেই কি তারা এখন জামাতের আইনজীবীরা তাকে, এই খুনিদেরকে বাঁচানোর চেষ্টা করছে? আজকে আমাদের এই প্রশ্নগুলো কেন করতে হচ্ছে? কারণ গুপ্ত পরিচয়টার কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। একজন গুপ্ত রাজনৈতিক কর্মী যখন সাধারণ শিক্ষার্থীর মতো থেকে সে অন্ধকারে থেকে ক্রাইম করে, এই অন্ধকারের এই ক্রাইম করার কারণে সেখানে মূল ক্রিমিনালের সাথে সাথে আশেপাশে অনেকগুলো সাধারণ শিক্ষার্থী সাসপিকশনে চলে আসে যে তারাও এই ক্রাইম করেছে কিনা। যার ফলে ঠিক একইভাবে যখন এই যে আপনার হলো দাড়ি টুপির কারণে শেখ হাসিনার সময়ে অনেক মানুষকে অত্যাচার করা হয়েছে, দাড়ি দুটান মারা হয়েছে, এটা কি বিকজ তারা প্র্যাকটিসিং মুসলিম এই কারণে করা হয়েছে? এই কারণে কিন্তু করা হয়নি। তাদের যে রাজনৈতিক পরিচয়, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, রাজাকার গোষ্ঠী, এই পরিচয়ের কারণে তাদেরকে সন্দেহবশত এইভাবে করা হয়েছে। কিন্তু এই জামাত শিবির তারা এই রাজনৈতিক পরিচয় লুকায়ে রেখে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তারা তাদের কার্যক্রম কিন্তু বন্ধ করেনি, গোপন কার্যক্রম বন্ধ করেনি। ফলে একটা গভর্নমেন্টকে সন্দেহ করতে হচ্ছে যে সে জামাত নাকি সাধারণ মানুষ, এবং এইখানে সাধারণ মানুষগুলো এই গুপ্ত রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, আমি আপনি ঈশ্বরের কাছে চাই। এখন এই যেটি বললেন, আমরা বলি হ্যাঁ কয়েকজন লোক ফেরানোর চেষ্টা করছে, সব মবে অনেকে থাকে, পুলিশও পরে আমরা দেখলাম যে আপনার সাদেক কায়েমকে একদম গোপন ঘরে নিয়ে রেখেছে, কিন্তু মোটা দাগে দোষটা ছাত্র দলের উপরে এসছে। এবং এই ধরনের ঘটনা ছাত্রদল অতীতেও ছাত্রলীগের সাথে করতো, এখন ছাত্রলীগ নাই, ইসলামী ছাত্র শিবির তার সঙ্গে করেছে কিনা। তবে কেন হঠাৎ করে এই গুপ্ত রাজনীতি, আপনাদের দল বলি বা ইসলামী ছাত্র শিবির, যারা জামাত ইসলামী ছাত্র সংগঠন, তারা গুপ্ত শুনলেই কেন নিজের গায়ে নিচ্ছে? মানে গুপ্তটার মধ্যে তাদের অ্যালার্জি। গুপ্ত কথাটা জামাত না নিজের গায়ে নিচ্ছে না, শিবিরের গায়ে নিচ্ছে না। এখানে একটা কথা বলি যে ওই যে হত্যার যারা রাজাকার বা জামাতের হিসাবে যাদেরকে গ্রেফতার করেছিল, জেলখানা রেখেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা জামাত ফ্যামিলি, এই লোকগুলোকে তো মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ফেক অভিযোগ, সেই অভিযোগগুলো, এবং তারা সবাই জামাত পরিবারের সদস্য ছিল। কারণ তাদের বিরুদ্ধে তো শেখ হাসিনা মিথ্যা অভিযোগই আনছে, মিথ্যা অভিযোগ এনেছিল বলে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে মুক্ত করে আনা প্রয়োজন ছিল। কারণ আমরা তখনও তো বলেছি যে এদেরকে মিথ্যা ভাবে মামলায় জড়ানো হচ্ছে, এটা তখন তারা বলেছে। এখানে একটু পজ দিবেন, একটু ছোট পজ দিতে হবে। এই যে আমরা যখন প্রতিবাদ করলাম যে আবরার ফাহাদের খুনিদেরকে কেন তোমরা বাঁচাচ্ছ, তাদের এই জায়গায় ভিডিও ফুটেজ আছে এবং তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে ছিল, তাদের পরিকল্পনা হিসেবে মেসেঞ্জার গ্রুপে তাদের কার্যক্রম দেখা গেছে। আবরার ফাহাদের ভাই স্বয়ং যখন প্রতিবাদ করেছে, তখন জামাত ইসলামের আইনজীবীরা এই মামলা ছেড়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু সেই সময়ও জামাতে ইসলামের নেতাকর্মী মির্জা গালিব সহ সাদিক কায়েম সবাই মিলে সংঘবদ্ধ হবে আজকে আপনি যেভাবে বলতেছেন না, এইটাই হক, নির্দোষ মানুষকে বাঁচাইতে হবে। কিন্তু যখন আমরা প্রমাণ সহ একটা একটা করে স্টেপ বাই স্টেপ দিয়েছি, একবারে প্রধান যে খুনের পরিকল্পনাকারী তার আইনজীবী পর্যন্ত জামাতে ইসলামের শিশির মনির ছিল। আমরা তাহলে দেখেন, আমরা যখন সুস্পষ্ট ভাবে ধরলাম, তখন কিন্তু তারা বাধ্য হয়ে এই মামলা থেকে পিছু হটেছে। দেখেন তারেক সাহেব, একটা কথা বলি, এটা আমি একটু অভিজ্ঞতা লোককে বলি। আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আমাদের বিএনপির এক নেতা
তার পরিবার গুলি করে 7 জনকে মারল। আমার থানা বিএনপির আহ্বায়ক আমার কাছে আসলো, আমি বললাম তোমরা গুলি করে প্রকাশ্যে মেরেছো, আমি তোমাদের কি করে বাঁচাবো? 7 মাসের মাথায় আব্দুল হামিদ তাদের পুরো মামলাটা আপোষ করে দিয়েছে। তারা এখনো আছে, আব্দুল হামিদের গ্রামে আছে। এখন এই সমস্ত জায়গায় সত্য এবং মিথ্যা কি যে হয় আমরা তো জানি। আমার গ্রামে এই জুলাই বিপ্লবের পরে ঢাকা হাইকোর্টের বারের একজন এপিপি এবং আরেকজন কিশোরগঞ্জ জেলা বারের এপিপি, তারা সরাসরি খুনের মামলার 1 এবং 2 নম্বর আসামি। হাইকোর্টে মনে হয় এপিপি হয় না, হাইকোর্টে মনে হয় কি এক্সট্রাক্টর জেনারেল এজি আছে। তাদেরকে বাদ দিয়ে 1 এবং 2 নম্বরকে বাদ দিয়ে আজকালকে মধ্যে চার্জশিট দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বলবো? 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, যাদের প্রকাশ্যে যাদের সাক্ষী আছে। এই জিনিসগুলো কি হয়? পরিস্থিতির কারণে অনেক সময় দোষীকে আমরা নির্দোষ বানাই, নির্দোষকে দোষী বানাই। এটা ক্ষমতার রাজনীতি হয়। আমি বলি না এটা গ্রহণযোগ্য, আমি বলি না আপনাকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে না, হোক। কিন্তু আজকে যারা তাদেরকে অপরাধী করার চেষ্টা করছে, জামাতের লোকদের চেষ্টা করা হচ্ছে, সেখানে জামাত তো জামিন নিয়েছে, জামাত তো বিচারকেও অস্বীকার করে নাই। বিচার হোক, সে তো তাদের দিন জামিনই দেওয়া হয়নি। আপনি এই মামলাটা সম্পর্কে একদমই জানেন না, আপনি একদমই জানেন না সেইভাবে বলতেছেন। না, জানেন না। এটা হাইকোর্টের শুনানি স্টেপে ছিল, এটা হাইকোর্টের শুনানি পর্যায়ে ছিল, হাইকোর্টের শুনানি, জামিনের শুনানি না। এটা করেছে, তারা তো আওয়ামী লীগ সরকারই করেছে, আওয়ামী লীগের ক্ষমতা ছিল বলে তো শুনানি পর্যায়ে ছিল। ম্যাডামের মামলার রায় তো আওয়ামী লীগ বাড়ায় দিছে। আমি বলছি ম্যাডামের যে মামলা রায় দিয়েছিল সেই মামলাতে তো আমরা আওয়ামী লীগ। আপনি আজকে খুব খারাপ করছেন, আবরার ফাহাদের খুনিদেরকে আবার তাদের পক্ষে অ্যাডভোকেসি করছেন, এটা ভালো হচ্ছে না। আসলে আপনি মামলাটা সম্পর্কে হয়তো জানেন না, এটা স্টেপ বাই স্টেপ জাস্ট সারেন্ডার করেছে, ক্ষমা চেয়েছে, জামাতের আইনজীবীরা ক্ষমা চেয়েছে এই বিষয়ে ইনভলভ হওয়ার কারণে। এবং রানা প্লাজার রানা আছে না, রানা প্লাজার রানা, এই রানাকেও জামিন করিয়েছিল এই শিশির মুনির, ঠিক আছে? পরে যখন আমরা ধরছি তখনও ক্ষমা চেয়েছে। এটা হলো জামাতের, এটা দিনে অপরাধ করে রাতে ক্ষমা চায়, বুঝছেন? শুধু জামাতের বলে না, যে কোনো অ্যাডভোকেট সাহেবরাই যে কোনো মামলার পক্ষেই করে। আমি অ্যাডভোকেট, আপনি তো অ্যাডভোকেট না, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। কোনো অ্যাডভোকেট মোরালিটি নিয়ে কথা বলবো না, তাদের পক্ষে ঠিক আছে। অ্যাডভোকেটরা টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারে, আমরা দেখেছি, অতীত দেখেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে, এখন যে কথাটা আসলো যে গুপ্ত, আজকে জেনজি এই জেনারেশন তাদেরকে চিনবে, তারেক সাহেব তাদের লোকের চিনবে, জানবে, এটাই স্বাভাবিক। এখন আমার পক্ষে শাহবাগে গিয়ে বা চট্টগ্রামের রাস্তায় গিয়ে জানা সম্ভব না। আমাদের যখন বয়স ছিল তখন আমরা জানছি, আমরা দেখেছি, আমরা করেছি, কিন্তু এখন তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি মনে করি ঘটনাগুলো অনভিপ্রেত, ঘটনাগুলো ঘটা উচিত না, ঘটনাগুলো করা উচিত না। আপনি একটা গুপ্ত কাকে বলবেন? সাধারণত আমরা সরকারের কাছে দাবি করি যে অমুক লোকের পরিচয় পাচ্ছি না, আমরা যেমন বলি অজ্ঞাতনামা, আসামির নাম দেই, একজন আসামির নাম দেই, 5 জন, তার সঙ্গে আরো 25 জন অজ্ঞাতনামা। এটা যে কোনো মামলা দেওয়া হয়। এটাকে আমরা দেখা গেল যে জুলাই বিপ্লবের সময় বলা হয়েছে যে অনেকে গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত ছিল, অনেকে নিজেদের পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এটা একটা পপুলার শব্দ হিসাবে গুপ্ত সংগঠন দাঁড়িয়ে গেছে। সম্প্রতি গুপ্ত জিনিসটা কেন ভালনারেবল হয়ে গেল? ভালনারেবল হয়ে গেল এই জন্য যে আমাদের সবচেয়ে উচ্চ যিনি সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তিনি বগুড়া একটা জনসভায় প্রকাশ্যে বললেন যে আজকে গুপ্ত বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে, যারা 71 সনেও যাদের বাংলাদেশের বিরুদ্ধে
লড়ার বা দাঁড়ানোর কথা ছিল, তার মানে গুপ্ত কারা প্রকাশ হয়ে গেল, গুপ্ত কারা বলতেছে প্রকাশ হয়ে গেল। স্বাভাবিকভাবে কেউ না কেউ প্রতিবাদ করবে, সবাই তো আমার মতো চুপ থাকবে না, সবাই তো আমি যদি একটা কথা বলি তারেক সাহেবকে, যদি সত্য না হয়, অসত্য হয়, তারেক সাহেব তো একদম তেলে বুগড়ে জ্বলে উঠবে, খেপে উঠবে, আমাকে কেন বললেন এটা। আমি মানি এটি স্বাভাবিক, কারোর প্রতি মিথ্যা অপবাদ আনলে তারা অবশ্যই খেপে উঠবে, এটা অতি স্বাভাবিক। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোন একটি রাজনৈতিক দলকে গুপ্ত হিসাবে প্রকাশ্যে রাজনৈতিক সবাই বলে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো কোনো কিছু গুপ্ত থাকে না, গুপ্ত থাকার কথা নয়। উনি গুপ্তকে কি করে জানলেন যে গুপ্ত সে আবার ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে লড়েছিল? তাহলে কেমন বিষয়টা হয়ে গেল না? তিনি বলছেন গুপ্তরা আবার মাথা চারা দিয়ে উঠছে, আবার বলছে এই গুপ্তরা ৭১ সনেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল। তার মানে উনি কি বাকি রাখলেন বলার? এইটার প্রতিবাদ যখন শিবিরের ছেলেরা করতে গেছে, জামাতের শিবির করতে গেছে, তখন রাজনৈতিক শক্তিগুলো সরকারি ক্ষমতার জোরে ঝাঁপায়া পড়ছে। আমরা গত 17 বছরে ঝাঁপায়া পড়া দেখি নাই। আমরা গত 17 বছরে, আমি তারেক রহমানকে বলি, মেজর হাফিজ যখন বিএনপির অফিস দখল করতে গিয়েছিল সংস্কারবাদী বিএনপি মহাসচিব হিসাবে, তখন কিন্তু আমরা কাউকে পাই নাই। তারেক সাহেব জানেন কিনা জানি না, সেদিন কিন্তু আমার মতো অধমকে সেখানে গিয়ে মেজর হাফিজ সাহেবের বিরুদ্ধে আয়াত হয়েছিল। কিন্তু আজকে কি পারবো মেজর হাফিজ সাহেবের বিরুদ্ধে কিছু বলতে? আজকে কথা বলতে পারবো মেজর হাফিজ সাহেব সেদিন বাংলাদেশের বিএনপির তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একদম মাঠে অবস্থান নিয়েছিল এবং বিএনপির অফিসটা দখল করতে গিয়েছিল। এই যে সময়ের প্রেক্ষাপট অনেক কিছু হয়। আজকে জনাব তারেক রহমান হয়তো পছন্দ করছেন না জামাতের রোল বা জামাত যা করছে, স্বাভাবিক। কিন্তু গতকালকে দেখেন কি সুন্দর কথা হয়েছে, কি সুন্দর আলোচনা হয়েছে সংসদে। জামাতের আমির কত সুন্দরভাবে বলেছেন আমরা সরকারকে সব অর্থ সহযোগিতা করব, আমরা কমিটির নাম দিব, আলোচনার বিষয়বস্তু দিব, আলোচনা যা করবেন আমরা তাই মেনে নেব, এবং উনি কথা দিয়েছেন আমি কোনো প্রি কন্ডিশন দিব না, আমার দাবি মানতে বলবো না, তবে দাবিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী একইভাবে বলেছেন আপনাদের যে কোনো বক্তব্যকে গ্রহণযোগ্য বক্তব্য ওনার কাছে হইলে উনি সেটা গ্রহণ করবেন। এই যে একটা আলোচনা, এই যেটা এটা হলে বিশ্ববিদ্যালয়ের এই কথাগুলো যদি একদিন আগে আমরা বলতাম, তাহলে তো চট্টগ্রামে এই ঘটনা ঘটতো না, তাহলে তো আজকে শাহবাগী ঘটনাগুলো ঘটতো না। তাহলে এই ধরনের বক্তব্য আমরা আশা করি। আমি কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি যেগুলো বলছেন যে সংসদ যেভাবে চলছে, এর আগে দেখেন নির্বাচন নিয়ে একটা খুব বড় সমালোচনা আছে, বলা হয় যে জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক তারা দুজনেই সমঝোতার নির্বাচনে জিতে এসছে। এটা তাদের সঙ্গে যারা আন্দোলন করেছে একসময় তারাই বলে। গণঅধিকার পরিষদের সাবেক সেক্রেটারি রাশেদ গত প্রশ্ন আমার সাথে এই অভিযোগ করেছে। এখন অনেকে বলে এই সংসদটা সমঝোতায় চলছে, এখানে আসলে বিরোধী দল নামে এগুলো যাই হচ্ছে সব আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে। আদতে কি তাই হচ্ছে? আপনার কি মনে হয়? আমি যেটাকে ভালো মনে করব সেটা করব। মূল্যায়ন যার যার কাছে তার তার মতো করে মূল্যায়ন, সে যেভাবে মূল্যায়ন করবে সেভাবে মূল্যায়ন হবে। আমি সেটা বলছি না। আমি যদি বলি মিস্টার এক্স একটা আলোচনার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাহলে অল অ্যাক্সেস সকল নির্বাচিতরাই সমঝোতার মাধ্যমে নির্বাচিত হয়েছে, এটাই তো দাঁড়িয়ে যায়। আমি সেটাতে যাবো কেন? আমার বক্তব্য হয়েছে আমরা যারা সরকারের দায়িত্ব নিয়েছি তারা যদি আরো বেশি দায়িত্বশীল হই, তারা যদি কাউকে উস্কায় না দেয়, এই উস্কায় দিলে সংঘাত তৈরি হবে। একটা কথা বলি, এই সরকার 5 বছর থাকুক, এটা আমরা চাই। এর একটা দিন আগে যদি সরকার চলে যায়, তাহলে নীতিগতভাবে নৈতিক বিজয় কার হবে? অবশ্যই বিরোধী দলের হবে। 5 বছরের একদিন আগেও যদি সরকারকে ক্ষমতা ছাড়তে হয়, তাহলে নৈতিক পরাজয় হবে এই সরকারের, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজে আমরা 5 বছর পারলাম কি পারলাম না এরকম ফাইট করতে 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 সংগ্রাম করতে করতে গিয়ে যদি আমি 5 বছরের আগে যদি সরাইতে পারি, এটা আমার অ্যাচিভমেন্ট হবে।
আর আমি তো জানি বিরোধী দলে আছে, আঘাত আমার আসবে, আমার উপর আঘাত আসবে, আমি সে আঘাত নিতে প্রস্তুত। আমি তো অতীতে 17 বছরে সেই কাপুরুষ নই, আমি তো 17 বছরে সে নপুংসক নই, আমি তো সে 17 বছরের সেই শক্তি নই যে একটু শব্দ পেলেই আমি পালিয়ে চলে যাব। আমি তো সেই শক্তি নই যে বোরকা পরে হাইকোর্টে যাব। আমি ভুল করতে পারি, কিন্তু আমি 5 বছর লড়াই করার জন্য প্রস্তুত, আমি সংগ্রাম করার জন্য প্রস্তুত। আমার লক্ষ্য হলো আমি হয় এই সরকারকে 5 বছর থাকতে দিব, যদি সরকার আমার সঙ্গে সমঝোতা করে, আমি যে তুমি বললা যে আলোচনার মাধ্যমে করে, তাহলে সরকার 5 বছর থাকুক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর যদি না করেন আমরা মরবো। কয়টা লাশ ফালাবেন, কয়টা লাশ ফালাবেন? এখন তো ওই পুলিশ নাই গুলি করবে, ওই সেনাবাহিনী নাই গুলি করবে, কয়টা ফাল? আপনি নিজের দুর্বলতা বুঝেন। আমরা চাই এই সরকার 5 বছর থাকুক, আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। কিছু লোক তো বলবেই আমরা সমঝোতার মাধ্যমে করছি। আই ফিল প্রাউড, আমি জামাত ইসলামের একজন সদস্য হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি যে আমরা সংসদে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংসদ চালানোর চেষ্টা করছি, সরকারকে সহযোগিতা করছি। এইটা আমাদের গর্ব। আমরা মনে করি দেশ, জাতি, জনগণের স্বার্থে আমাদের এখন তাই করা উচিত। আমরা আমাদের অবস্থান তুলে ধরবো, দাবি তুলে ধরবো, তবে আমরা কোন প্রকার অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা করবো না। সরকারকে বলবো দয়া করে উস্কায় দিবেন না, দয়া করে আপনি এই সমস্ত গুপ্তক বলবেন, আবার গুপ্তের নামও বলে দিবেন, দয়া করে করবেন না, তাতে সংঘাত তৈরি হবে। আজকে শাহবাগে মবের শিকার হয়েছে যারা, তারা যে শিকার হতে পেরেছে আমি সে ধন্যবাদ জানাই। তারা যে মব সৃষ্টি করে নাই সেটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। প্রমাণ হলো যে তারা, যুবারা যাই কিছু করুক বা যাদের নাম বললেন, তারা মবের শিকার হয়েছে, আজকে কিন্তু ইতিহাসের এস্টাবলিশড হয়ে গেল। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হলো তারা মবের শিকার হয়েছে। আমরা আগামীতে মবের শিকার হতে চাই, কোন অবস্থাতে আমরা মব সৃষ্টি করতে চাই না, কোন অবস্থাতে শিবির, জামাত ইসলাম মব সৃষ্টি করবে না। তবে এইভাবে বলেন না, সেই কয়েকদিন আগেও এরা মব সৃষ্টি করে একটা মহিলাকে হেনস্থা করলো, একটা ছাত্রী নেত্রীকে। আমরা করি নাই, এখনো করবো না, আগামী বছরও করবো না, আমরা মবের শিকার হবো। এইভাবে চোখের উপর মিথ্যা কথা বলছে। দিচ্ছি আপনি এইভাবে মিথ্যা বলতে পারেন না, এইভাবে মিথ্যা বলতে পারেন না, এইভাবে মিথ্যা। জুবায়ের মোসাদ্দেকের প্রশংসা করছেন না, প্রশংসা করছেন না, এই ছেলে দুটাই, আমি প্রশংসা এই ছেলে দুটাই কয়েকদিন আগে একটা মহিলাকে কিভাবে হেনস্থা করলো, কেন? 7 মার্চের ভাষণ বাজানোর কারণে। কয়েকদিন আগে এই দাঁত লম্বা লম্বা ছেলেটা সে করেছে, ঠিক আছে? কয়েকদিন হয়েছে, বলেন। এত শর্ট স্মৃতি হলে হবে না, আপনাকে দুধ খেতে হবে, কলা খেতে হবে, গাজর খেতে হবে, ব্রেন শার্প করতে হবে। আমি ওই তেঁতুলও খাইতে হবে, বুঝছেন, টকও খাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ওই ছেলেগুলো কিন্তু আজকে মব করতে পারে নাই না, ওরা শাহবাগে ডাক দিচ্ছ, সবাই শাহবাগে আসেন, এই করতেই ফান্দে পড়ে গেছে, বুঝছে? 6 মাস আগে মব করতে, প্রতিদিন মব করতে করতে ঘুঘু ফান্দে পড়ে গেছে আজকে। এক্স্যাক্টলি, আই এগ্রি দ্যাট। আমি সেটাই বলছি, আর মব তারা করবে না। তারা আজকে বুঝে গেছে যে তাদের আর মব করার প্রয়োজন নাই, মব করবে না, এবং আগামী দিন তারা মবের শিকার হয়। আমি এটাই বলতে চাচ্ছি, 7 মাস আগে তারা মব করতে পেরেছিল, আজকে তারা মব করতে পারে নাই। আগামী তার মানে আমরা বলতে পারি আজকে থেকে তাদের শিক্ষা হয়েছে, আজকে থেকে শিক্ষা হয়েছে, আর মব তারা করবে না। আমি কথা দিচ্ছি, শিক্ষা হয়েছে বলে মেনে নিচ্ছি। মব জামাতকে, বিএনপিকে বা শিবিরকে করতে দিব না, আমি বাধা দিব। অবশ্যই আমরা দেখেন, এরকম কি বলার সুযোগ আছে, এরকম কি বলার সুযোগ আছে যে আজকের মবটা ভালো, গতদিনের মবটা খারাপ ছিল, বা তার আগের মবটা মানে হলো আধুনিক ছিল? কোনোদিনই মবকে আমরা সমর্থন করি নাই, কোনোদিনই না, কোনোদিনই না, করবো না। কিন্তু আমি অবশ্যই না, আমি বলছি, আমি আমার দলকে অবশ্যই মব করতে দিব না। প্রয়োজন পড়লে আমরা মবের শিকার হব, জীবন দিব,
কিন্তু আমরা মব করতে দিব না কাউকে। ধন্যবাদ। ধন্যবাদ আকবর ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে শুধু তারেকের কাছে একটা জিনিস জানতে চাই। তারেক রহমান জাতীয় সংসদে, আপনারা সংসদে অনেক কিছু বলেন। গতকালকে আমরা গত কয়েকদিন ধরে দেখছি, মানে আপনি যাদের সাথে আগে শেখ হাসিনা বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, আপনার সহযোদ্ধারা, বন্ধুরা, আমি যদি নাম ধরে বলি, সরি, যে পার্লামেন্টে যারা আছেন, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, তারা তো ইলেকশনের আগে আমরা একেবারে কিছুই চাই না, আমাদের গাড়ি লাগবে না, আমাদের বেতন লাগবে না, এরকম আমাদের আমির অনেক কিছু বলেছে। কিন্তু এখন দেখেন গত ইউনূস সরকারের সময় সমন্বয়ক যারা ম্যাক্সিমাম সমন্বয়ক বিয়ে করে ফেলেছে, মানে তাদের নারীর প্রয়োজনীয়তা আছে সবার জীবনে, সেইটা তাদের হয়েছে এমপি হওয়ার আগে। তারপর তারা এখন অফিস একটু বলি শুনেন, না একটু বাংলাদেশের ঘটনা। এখন আবার গাড়ি চেয়েছে, গাড়ি আবার ঘুরায় চাচ্ছে যে আমরা ট্যাক্স ফি চাই না, অন্যভাবে দেন। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনতে যাচ্ছি। না, আপনার হলো বিয়ে না করলে মাথা উত্তেজিত থাকে বেশি, বুঝছেন? আপনার হলো কলকাতার চন্দ্রিল ভট্টাচার্যের একটা গান আছে, প্রধানমন্ত্রী প্লিজ একটা বিয়ে করে দেন, ঠিক আছে? একটা গান আছে, বিয়ে না করলে মানুষের সাইকোলজিক্যালি টেম্পার হাই থাকে। তো এরা বিয়ে করছে, এটা আমরা জাতির জন্য সুক্রিয়া, যে এদের মাথা এখন একটু ঠান্ডা হবে আস্তে আস্তে। হাসনাত কি বিয়ে করছে আমি জানি না, এদেরও বিয়ে দিলে মাথা ঠান্ডা হবে যদি বিয়ে না করে থাকে, ঠিক আছে? বিয়ে না করার কারণে মনে হয় আপনার হলো তার মস্তিষ্ক এভাবে উত্তেজিত থাকে। তাকে দ্রুত বিয়ে দিলে দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। তাকে গাড়ি না, তাকে একটা নারী দেওয়া প্রয়োজন খুব দ্রুত। আর গাড়ির বিষয়ে বলি যে সে মিসগাইড করতেছে সোসাইটিকে, তাদেরকে মিসগাইড করতেছে। সংসদ বা সরকার গাড়ি কিনে দিত না, সরকার শুধু বলতো তুমি গাড়ি কেনো বাট ট্যাক্সটা দিতে হবে না, এটা ছিল ফ্যাসিলিটি। কিন্তু সবাই মিলে একমতে আসছে যে ট্যাক্স ফ্রিটা নেবে না। কিন্তু আপনার হলো সে বলতেছে যে ট্যাক্স ফ্রি না, সে বলতেছে গাড়িটাই একবারে লাগবে। সে যে গাড়িটা নিজে কিন্তু সংসদ সদস্যরা ট্যাক্সটা দিত না, সে বলতেছে না, এদের গাড়িটা সরকারকে দিতে হবে। তো এইটা হলো বিষয় আর কি। তার সে তথ্য দিয়ে মিসগাইড করতেছে সোসাইটিকে। আর একটা গুরুত্বপূর্ণ খবর, যেই ছেলেপেলেগুলোর নাম বললেন, আজকে তাদের ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়েছে বৈষম্য বিরোধীর যারা বর্তমান কমিটি, যে কমিটিটা বিলুপ্ত করেছে। তারা কিভাবে হা ভোট এবং না ভোটের ক্যাম্পেইনের ফান্ড চুরি করেছে একবারে প্রমাণ সহ একটা একটা করে দেখিয়ে দিয়েছে এই সুন্দর সুন্দর ছেলে। তারপরে হ্যাঁ, এবং আজকে কিন্তু সেই ইঙ্গিতটা দিছে যে এই সেম ঘটনাটা ফেনী নোয়াখালী বন্যার সময় একই ঘটনা ঘটেছে একইভাবে। সুতরাং যাদেরকে আপনারা দেখছেন যে সাদা মানুষগুলোর পাশে বসে আছে, সাদা মানুষ, আমি সাথে সাদা শকুন না বলে সাদা মানুষ বলতেছি, একটা আপডেট করি নিজেকে, সাদা মানুষগুলোর পাশে বসে আছে। তো তাদের ক্যারেক্টার অল্প সময়ে এতটা ভালো না। হ্যাঁ, বাংলাদেশ এরা হলো এদের অল্প সময় যেটুকুতে সুযোগ পেয়েছিল, এই সুযোগটুকু আজকে ডানে আলম অপু নামে একটা ছেলে আছে না, ওই যে গ্রেপ্তার হয়েছিল গুলশানের ঘটনায়, হ্যাঁ, সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তার বউয়ের কাছ থেকে আসিফ মাহমুদের পক্ষে স্টেটমেন্ট নেওয়ার জন্য তাকে দিনের পর দিন একটা নির্দিষ্ট বাড়িতে আটকে রাখা হয়েছিল। আসিফ মাহমুদ সরকারের ক্ষমতা ব্যবহার করে আটকে রেখেছিল। হ্যাঁ, মানে এই সবগুলো আলাদা কিছু না, বুঝছেন? আল্লাহ তাদেরকে একটু সম্মান দিয়েছিল, এই সম্মানটাকে না এরা কাজে না লাগিয়ে জাস্ট এরা মিসইউজ করেছে। ওয়েস্টিন হোটেলে থেকেছে একজনকে নিয়ে, বিয়ে করেছে আরেকজনকে নিয়ে। সে আবার আর এক ছাত্রলীগ নেতার বউ, ছাত্রলীগকে দেশ ছাড়া করে ক্ষান্ত হয়নি, ছাত্রলীগের বউ এরা চুরি করে ফেলেছে জায়গায় যেখানে একটু সুন্দর বউ পেয়েছে লুটপাট করে নিয়েছে, গার্লফ্রেন্ড কারো বাকি রাখেনি। তো এই হলো অবস্থা বর্তমান রাজনীতির। তো তাদের নৈতিকতা আদর্শ নিয়ে বলেন না, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, তারপরে তাদেরকে গিয়ে উঠায় নিয়ে আসলো কে? এই যে হান্নান মাসুদ, হ্যাঁ, ব্যাটারি। তো চাঁদাবাজি ধরে নিয়ে আসছে না, সেই ছেলেটা আবার চাঁদাবাজি করছে না, আবার চাঁদাবাজি করার জন্য গ্রেপ্তার হয়েছে না, আবার গ্রেপ্তার হয়েছে। তাহলে এত চকচকে চেহারা কই থেকে আসে, তাই না? এত চকচকে আপনার হলো অ্যাক্টিভিস্টরা কি জানেন? অ্যাক্টিভিজম হলো ক্ষুধা, অ্যাক্টিভিজম হলো দারিদ্র, অ্যাক্টিভিজম হলো একই কাপড় বারবার পরতে পরতে গলার জামার কলার ছিঁড়ে যাওয়া।